আমরা আজকে তাই বিনিয়োগ চায়নার সাথে যে আমাদের যে বিনিয়োগ হয়েছে এই বিষয়ে আমরা কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমি প্রথম আমাদের হাসনাত হাবিব ভাইকে, আপনি কি ভাবছেন যে চায়নার সাথে বাংলাদেশের এই বিনিয়োগ বিষয়টা আপনি কিভাবে দেখছেন এবং সমঝোতা স্মারক যেগুলি হয়েছে সব ব্যাপারে আমরা জানতে চাই। ধন্যবাদ জলিল ভাই। তো আমি মনে করি বাংলাদেশের যে 54 বছর ইতিহাসে আমাদের সরকার প্রধানদের যতগুলো রাষ্ট্রীয় সফর ছিল তার মধ্যে এই যেমন তারেক রহমানের এই সফরটা হতে পারে সবচাইতে সফলতম সফর। যদি উভয় দেশের পক্ষ থেকে যে প্রপোজালগুলো আসছে সেই প্রপোজালগুলোকে যদি বাস্তবায়ন করা যায় তাহলে এটাই হবে আমাদের রাষ্ট্রপ্রধানদের মধ্যে সবচাইতে সফলতম সফর। জি। আর এমন কোনো সেক্টর নাই চায়না অফারের বাকি রাখছে। তারা কিন্তু সবগুলি সেক্টরে তারা কভার করছে। আপনি শিক্ষা বলেন, কৃষি বলেন, বর্জ্য ব্যবস্থাপনা বলেন, আপনার তিস্তা প্রকল্প রয়ে গেছে, আমাদের সমুদ্রের সক্ষমতা বাড়ানো, আপনার রেল ও সড়ক যোগাযোগ কুনমিং থেকে চট্টগ্রাম পর্যন্ত। তো মোট কথা তারা সব দিক কভার করছে। রিসেন্টলি আমাদের প্রধানমন্ত্রীর একটা বক্তব্যে তিনি বলছেন যে ঢাকা শহরের পাশে যে আমাদের যে বুড়িগঙ্গা নদী আছে, এটাতে একরকম নদী না, এটা একটা ড্রেনেজ সিস্টেমে পরিণত হয়েছে, একটা ড্রেনের মতো অবস্থা। তো এই নদীকে উদ্ধার করা, এই প্রসঙ্গেও তিনি চায়নার প্রসঙ্গটা সামনে নিয়ে আসছেন। কেন? বিকজ চায়নার সেই বাস্তবিক অভিজ্ঞতা আছে যে কিভাবে এটাকে স্বাভাবিক পরিস্থিতিতে নিয়ে আসা যায়। দেয়ারফর আমি মনে করি যে চায়না তো দেওয়ার জন্য প্রস্তুত আছে, আমরা সেটা রিসিভ করার জন্য প্রস্তুত আছি কিনা সেটা এখন দেখার বিষয়। তো এখানে স্যাবোটাজার গ্রুপও কিন্তু রয়ে গেছে আপনার আমাদের বিভিন্ন মিডিয়ায়, সরকারের ভিতরে বাইরে, ইভেন গোয়েন্দা সংস্থায় রয়ে গেছে যে ভারতীয় গুপ্তচর, তারা কিন্তু এটাকে স্যাবোটাজ করার জন্য বিভিন্ন মতামত বয়ান তারা উৎপাদন করছেন। রিসেন্টলি ভারত তো আছেই, রিসেন্টলি আমরা যেটা দেখলাম তাদের প্রাক্তন একজন কূটনৈতিক তিনি একটা পডকাস্টে বলছেন যে মায়ানমারে এই মুহূর্তে গৃহযুদ্ধ চলছে, বিভিন্ন রাইভাল গ্রুপ একে অপরের সঙ্গে যুদ্ধ করছে, এটা ইনস্টেবল অবস্থা। তো এমত অবস্থায় আমি মনে করি না বাংলাদেশ রাজি হবে, মানে সে ইনডাইরেক্টলি একটা মতামত ক্রিয়েট করতে চাচ্ছে। তো দেখা যাবে বাংলাদেশে একটা গ্রুপ ওইটাকেই সাপোর্ট করবে যাতে যেন সরকার না আগায়। কিন্তু বাংলাদেশের সামনে কি আদৌ কোনো চয়েস আছে? চয়েস তো নাই। এই মুহূর্তে বাংলাদেশে তো কেউ এইরকম অফার করছে না। আমাদের আরেকটা জিনিস মাথায় রাখা দরকার, আসলে চায়নাটা কে, তার সক্ষমতাটা কি, সেটা আমেরিকান ডিপ স্টেট এবং তাদের এক্সপার্টদের অপিনিয়ন অনুযায়ী, যে আমি কয়েকজনকে ফলো করি, তার মধ্যে উল্লেখযোগ্য একজন আছেন যেমন প্রফেসর রিচার্ড ডেভিড ওলফ। তো তিনি মেক্সিকান বংশোদ্ভূত আমেরিকান ইকোনমিস্ট। ওনার মতে এবং অন্যান্যদের মতে যে চায়না ইজ দ্য রাইজিং সুপার পাওয়ার আর আমেরিকা ইজ এ ডিক্লাইন এম্পায়ার। দেয়ারফর চায়না আপনাকে সাপোর্ট করছে মানে আপনি কিন্তু একটা হিউজ জাম্প কিন্তু ইকোনমিক্যালি দেবে বাংলাদেশ। তারা এটাও বলছে যে আপনার ইকোনমিক স্ট্যাবিলিটির জায়গা থেকে ইন রিয়েল সেন্স চায়না কিন্তু আমেরিকাকে ছাড়াই গেছে, এবং বর্তমান বিশ্বের পলিসি নির্ধারণে চায়না কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনি ইভেন আপনি যদি সামরিক দিকটাও দেখেন, রিসেন্টলি আমরা যদি অপারেশন সিঁদুরের কথা বলি, যেটা পাকিস্তান নাম দিয়েছে অপারেশন বুনিয়ানুম মারসুস, সেখানেও কিন্তু ইনডাইরেক্টলি চায়নার কিন্তু একটা ইনভলভমেন্ট ছিল, এবং সেখানে কিন্তু চায়না ইজ ক্লিয়ার উইনার। আপনি ইরান ভার্সেস আমেরিকা প্লাস ইসরায়েলের যে যুদ্ধটা দেখি, সেখানেও কিন্তু চায়নার একটা ব্যাকআপ ছিল, সেখানেও কিন্তু চায়না একটা সাইলেন্ট উইনার। রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প চায়না কিন্তু সফর করছে, সেখানেও কিন্তু চায়না উইনার। দে আর উইনিং লাইক অল দ্য ব্যাটলস। এখন বাংলাদেশের সাথে চায়না চুক্তি দেখেন, দুই দেশের এখানে বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্টটা কি? এখানে বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্টের কথা যদি বলেন, এই মুহূর্তে সরকারের কাছে মেইন চ্যালেঞ্জ কি? আমাদের অর্থনৈতিক একটা স্টেবল অবস্থায় নিয়ে যাওয়া,
আমরা বলছি না আমরা উন্নত দেশ হয়ে যাব। জি আমাদের কাছে যে বলা হয় না অপার সম্ভাবনার বাংলাদেশ, জি যে সেখানে তো অপার সম্ভাবনার যে মুখ্য যে দুইটা বিষয় জিনিস, সেটা হলো আমাদের পোর্ট। আমরা আমাদের পোর্ট যে দুইটা, এই পোর্ট আগামীকাল সকালে ঘুম থেকে আপনি সিঙ্গাপুর হয়ে যেতে পারবেন না। তো দেয়ারফর আপনি পোর্টটা নিয়ে, আমাদের দুটোটা পোর্ট নিয়ে আপনি কারো না কারোর সাথে নেগোসিয়েশন আপনাকে যেতেই হবে, সক্ষমতা বাড়াতে হবে। আপনার একটা মাদার ভেসেল গভীর সমুদ্রে ওটা সেখানে বিরানো হয়, সেখান থেকে কিন্তু ওই মাল ক্লিয়ার করতে করতে 1 মাস টাইম লেগে যায়। ওদিকে সিঙ্গাপুর আপনার 24 আওয়ার্স থেকে 8 আওয়ার্সের ভিতরে, মানে 2 দিনের ভিতরে তারা খালাস করে দেয়। তো আমরা কতটা পিছিয়ে আছি। তো দেয়ারফর এটার সক্ষমতা বাড়াতে হবে। আপনি অন্য কাউকে না দিয়ে যদি আপনি চায়নাকে দেন, যেমন আপনি আনোয়ারায় 800 একর জায়গা দিয়েছেন, সেখানে তারা তাদের শিল্পাঞ্চল গড়ে তুলবে। শিল্পাঞ্চল গড়ে তুললে সেখানে কিন্তু আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমরা বাংলাদেশ গভর্নমেন্টকে কিন্তু তারা ভ্যাট ট্যাক্স দিবে, আমাদের রেভিনিউ জেনারেট হবে। ইভেন আপনার চায়না থেকে যদি কুনমিং হয়ে সড়কটা যদি মানে প্লাস রেল এটা যদি সরাসরি চট্টগ্রামে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটাও কমে যাবে, টাইমও কমে যাবে। হ্যাঁ, তো চায়নারও একটা সুবিধা আছে যে তারাও আপনার বঙ্গোপসাগরে তার একটা সি অ্যাক্সেস পেল। আমাদেরও যে সুবিধাটা, সেটা আমরা একটা অর্থনৈতিকভাবে আমরা একটা আগায় গেলাম, একটা স্টেবল জায়গায় চলে গেলাম। এখানে উভয়ের ইন্টারেস্ট আছে। আর সাথে যদি আমরা অ্যাড করে দিতে পারি, যদি একটু সময় দিতেন, যে আমাদের তো রোহিঙ্গা ক্রাইসিস আছে, যদি আমরা এই চায়না এই প্রপোজালটা বাই দাও, এই প্রপোজালটা যে আপনি সড়ক ও রেল যোগাযোগের যে প্রপোজাল, এটা কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয় নাই, এটা চায়নার প্রেসিডেন্ট দিচ্ছে। তো আমাদের পররাষ্ট্রমন্ত্রী পরবর্তী বলছেন আমরা একটা যাচাই বাছাই করে দেখব। আমরা যদি সাথে একটা ক্লজ অ্যাড করে দিই বা শর্ত দিয়ে দিই একটা, যে আপনারা যদি রোহিঙ্গাদের আপনারা ওখানে পুনর্বাসন করেন এবং তাদের একটা নিরাপদ জায়গার ব্যবস্থা করেন, যেখানে প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী, চাইনিজ সেনাবাহিনী ও জাতিসংঘের আন্ডার সেনাবাহিনী সেখানে পাহারা দিবে, তাদের একটা নিরাপদ জায়গার যদি তাদেরকে যদি বাংলাদেশের পক্ষে বেশি ইন্টারেস্ট, আমরা ইন্টারেস্ট এখানে যদি আমাদের রোহিঙ্গাটাও ক্রাইসিস মানে হয়ে গেল। আর চায়না একমাত্র রাষ্ট্র যে কিনা আপনার এই মিয়ানমার গভর্নমেন্টের উপরে লেভারেজ আছে। চায়নার একটা প্রপোজাল, চায়নার প্রেসিডেন্টের কোনো প্রপোজাল মিয়ানমারের গভর্নমেন্ট রিফিউজ করবে, এই অ্যাবিলিটি তার নাই। ধন্যবাদ। আমরা আপনার কাছে আবার আসবো।